আমি হিজড়া পেশা করবো না, আমি দোকানদারি করে খাবো। কারণ 1 টাকা মানুষের দেয় ঠিকই ভাই, সেটা কতটুকু ভালোভাবে দেয় যে টাকাটা নেয় সে ভালো বুঝে না। প্রথম দিন আমার খারাপ লাগে না, মাঝে এসে আমার খারাপ লেগেছে। কারণ অনেকে দেখা যাচ্ছে যে আমি দোকানে বসে আছি বিদায় অনেকে আমার দোকান চা খেতে আসছে না। আমার ফ্যামিলির লোকজনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, তারা এখানে আসা যাওয়া করে, আমি ফ্যামিলিতে আসা যাওয়া করি। আমার ইচ্ছে যে আমি যদি পারি, আমাকে যদি মানুষ সহযোগিতা করে, আমি আরো 2-1টা চার দোকানে বসাবো। আমরা স্বল্প আয়ের মানুষ, স্বল্প আয়তে আমরা খুশি। একজন তৃতীয় লিঙ্গের মানুষ যিনি ভিক্ষাবৃত্তির পথ না বেছে নিজের সম্মানজনক পেশা হিসেবে বেছে নিয়েছেন চায়ের ব্যবসা। তিনি গত 1 বছর ধরে গড়ে তুলেছেন তার দোকান, পেরিয়েছেন সমাজের অবহেলা, বঞ্চনা আর দৃষ্টিভঙ্গির দেয়াল। তিনি তার সম্প্রদায়ের সদস্যদের জানিয়ে দিয়েছেন তিনি আর আগের পেশায় ফিরছেন না, ব্যবসা করেই জীবন গড়বেন। আমার কমিটির উদ্যোগেই আসছে, আমি তাদের কাছে বলে আসছি যে আমি হিজড়া পেশা করবো না, আমি দোকানদারি করে খাবো। আমি হিজড়া পেশা করতে ভালো লাগে না। কারণ 1 টাকা মানুষের দেয় ঠিকই ভাই, সেটা কতটুকু ভালোভাবে দেয় যে টাকাটা নেয় সে ভালো বুঝে। আমি সেটা বলি না, যার ইচ্ছা আছে সে করে খাবে, যার ইচ্ছা না সে করে খাবে না। যে হিজড়াদের পরম্পরা এই 500-600 বছরের যে এটা করে আসে, সেটা তাদের যার ভালো লাগে সেটা করে খাবে, আর যার ভালো লাগে না, এটা আমার গুরুমারা বলে, যার ভালো লাগে না সে অন্য কিছু করে খেতে চায় সে করে খাক। এই মানুষটি বলেন দোকান চালানোর শুরুটা ছিল অত্যন্ত কঠিন। অনেকে আমাকে প্রান্তিক জনগোষ্ঠী মনে করে আমার দোকানে চা খেতে বসে না, এ বিষয়টা আজও আমাকে কষ্ট দেয়। না, প্রথম দিন আমার খারাপ লাগে না, মাঝে এসে আমার খারাপ লেগেছে। কারণ অনেকে দেখা যাচ্ছে যে আমি দোকানে বসে আছি বিদায় অনেকে আমার দোকান চা খেতে আসছে না। আমি একটা কর্ম করে খাচ্ছি, মানুষ আমাকে সাপোর্ট করা উচিত। যে একটা ভিন্ন পেশার মানুষ সে কাজে লেগেছে, আমরা তাকে সাপোর্ট করি। যে ওর দেখা দেখে যেন আর 5-6 জন যেন এই কাজটা করে খায়, বা অনেকেই যেন এই কাজটা করে খায়। আমাকে সাপোর্টটা ওনারা না করে ওনারা আরো ভিন্ন রাস্তায় হেঁটেছে। এছাড়াও তিনি জুলাই আন্দোলনে তাদের অবদান সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যে আমার হিজড়া এবং আমি স্বয়ং শাহবাগ থানার 6টা হিজড়া মিলে ঢাকা মেডিকেলে এইবার এই গত 24শে গণ আন্দোলনের সময় আমরা ঢাকা মেডিকেলে সার্ভিস দিয়েছিলাম। 730 ব্যাগ ব্লাড আমরা 2 দিনের ব্যবস্থা করেছিলাম এবং নগদ ক্যাশ 3 লক্ষ টাকা ব্যবস্থা করেছিলাম। এই যে রুগীদের সাপোর্ট দিয়েছি, অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছি, তাদের সেবা যত্ন করেছি। আজকে জুলাই আন্দোলনের পরে আমি দোকানটা পেয়েছি, তাদের ভূমিকা আছে অনেক। এখানকার ছাত্র ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমি করোনাকালীন মুহূর্তে কি করেছিলাম, জুলাইয়ে কি করেছিলাম, বঙ্গবাজারে কি করেছিলাম, আপনার মোহাম্মদপুর কৃষি মার্কেটে কি করেছিলাম, সব বিবেচনা করে ওনারা আমাকে দোকানটা দিয়েছে। আমিও বলেছিলাম যে আমার গুরু মারা সবাই মিলে বঙ্গবাজার টুকলো টাকা ফান্ড করেছিল, পাবলিকের টাকা পাবলিককে দিয়েছে। এই কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও গত 1 বছরের পরিশ্রমে এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। যদি মানুষের সহযোগিতা পাওয়া যায় তাহলে আরো বেশ কয়েকটি দোকান চালানোর যোগ্যতা রাখেন। তিনি শুধু নিজের নয় বরং স্বপ্ন দেখেন নিজের মতো আরো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার। না, আমার কোনোদিন এই ধরনের কাজ করার অভিজ্ঞতা ছিল না ভাই, কিন্তু দীর্ঘদিন করার পর এখন অভ্যাস হয়ে গেছে, আমি একাই দোকান চালাতে পারি। আমার ইচ্ছে যে আমি যদি পারি, আমাকে যদি মানুষ সহযোগিতা করে, আমি আরো 2-1টা চার দোকানে বসাবো। আমরা স্বল্প আয়ের মানুষ, স্বল্প আয়তে আমরা খুশি। আমি 2-1টা চার দোকান বসাবো এবং আমার মতো যদি কেউ সেখানে কাজ করতে ইচ্ছুক হয় তাদেরকে আমি অবশ্যই কাজ করার সুযোগ করে দেবো। আমার এখানে যদি এসে কেউ বলে যে আমি বোন কাজ করতে চাই, আমার 2টা স্টাফ, দুধের একজন বাদ দিয়ে আমি একজন নেবো। পরিবার নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, তারা আমাকে সব সময় সমর্থন করে। আমার ফ্যামিলির লোকজনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, তারা এখানে আসে যাওয়া করে, আমি ফ্যামিলিতে আসা যাওয়া করি। আল্লাহর রহমতে ভালো। কিন্তু সমাজে মানুষ একটু খারাপ চোখে দেখে। আমার ভাই বোন যারা আছে তাদের সাথে অনেক কথা তারা কৌশল বিনিময় করে, যেটা ভবিষ্যতে কি হবে সেটা এখনো বলতে পারি না। এখনো যাতায়াত ভালোই আছে। হ্যাঁ, সাপোর্ট করে। আমার ভগ্নিপতি যে আমার চাচাতো ভাই 8 মাস ছিলেন, এই তো চলছে, আল্লাহর মতো ভালো চলছে। এটা একটা কথা যে অনেকে ফ্যামিলি মেনটেন করে না বা ফ্যামিলি মেনে নেয় না। এখন যদি আপনি দেখেন যে আমি কারোর সাথে খুব বাজে ব্যবহার করছি, আপনি আমার ভাই, পরবর্তী যখন তাকে আপনার ফ্যামিলির লোকজনের কথা শুনতে হবে, আপনার তো আমার দূরত্ব বাড়বেই, তাই না? এখন আমি মারামারি করছি বা গালাগালা করছি বা যে কোনো একটা খুবই খারাপ একটা আচরণ করছি, আপনি সেটা মিডিয়ায় প্রচার হয়ে গেছে, সেটা আপনার পরিবারের লোকজন দেখেছে, আপনাকে বলতে দেখে তার একটা ভাই ছিল হিজড়া হয়ে গেছে, সে দেখ রাস্তায় এগুলো করে বেড়ায়। সবাই যার যার জায়গা থেকে ঠিক থাকেন, কারণ আপনারা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো ভাইয়ের বোন, কোনো না কোনো বোনের বোন, তারা যেন আপনাদের দ্বারা হ্যারাসমেন্ট না হয়। অনেক প্রান্তিক মানুষকে দেখা যায় নিজেদের উত্তরাধিকার বা পরিবার গড়তে সন্তান দত্তক নেন। আমিও তাকে সে বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম আর তার উত্তরে তিনি বলেন আমার একটা ভাগ্নে আছে, ওরা আমার সন্তানের মতো। কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চান কিনা তাকে এমন প্রশ্ন করলে তিনি বলেন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যারা আছি বা আমার সমগোষ্ঠী যারা আছে তাদেরকে একটু ভালোবাসা দেন, তারা আপনাদেরকে ভালোবাসা দেবে। এবং যদি আপনারা চান তাদের করার জন্য অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অনেকেই কর্ম করতে চায়, তাদেরকে অবশ্যই একটু ভালো সে করার ব্যবস্থাটা করে দেবে। এই মানুষটির জীবন আমাদের মনে করিয়ে দেয় ইচ্ছা আর পরিশ্রম থাকলে সমাজের বাধা পেরিয়ে নিজের পথ নিজেই তৈরি করা যায়। সমাজের প্রান্তিক মানুষ মানেই দুর্বল নয়,
একটু সুযোগ, একটু সম্মান আর আমাদের সবার সহমর্মিতা, এটুকু পেলেই তারা বদলে দিতে পারে নিজেদের জীবন আর আশেপাশের অনেক কিছুই।